ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার 15 নম্বর ক্লাস। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বল ও সরণের মধ্যে কত ডিগ্রি কোণ হলে কাজ ঋণাত্মক হয়? দেখো, এই যে বল আর সরণের মধ্যে যে অ্যাঙ্গেলের কনসেপ্টটা আছে, এখান থেকে কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন দেখতে পাবে। ঠিক আছে, দেখো বল ও সরণের মধ্যে কত ডিগ্রি কোণ হলে কাজ ঋণাত্মক হয়, তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি। যদি বল এবং সরণের মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে কিন্তু কাজটা ঋণাত্মক হয়ে থাকে। এবার দেখো 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি মানে কিন্তু সিঙ্গেল লাইন হয়ে থাকে, অর্থাৎ মানে এরকম একটা স্ট্রেট লাইন হয়ে থাকে, স্ট্রেট লাইনে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে থাকে। এইবার দেখো তোমরা একটা মার্জিন মনে রাখবে, যদি বল এবং সরণের মধ্যে যে কোণ আছে সেটা যদি 0 থেকে 90-এর মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু কাজটা পজিটিভ হয়ে থাকে। ঠিক আছে, তারপর যদি সেটা পুরোপুরি 90-তে গিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু কাজটা 0 হয়ে থাকে। দেখো এই কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি যে মনে করো এখানে একটা বস্তু আছে, এর ওপরে যদি আমরা একদম লম্বলম্বিভাবে কোনো একটা বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এটার কোনো সরণ ঘটবে না। আর যখন কোনো সরণ ঘটে না, তখন কিন্তু কাজ হয়ে যায় ঋণাত্মক বা শূন্য। ঠিক আছে, তখন কিন্তু কাজ হয়ে যায় শূন্য, যখন কোনো বস্তুর সরণ ঘটে না। আর যদি মনে রাখবে, আর এই রেঞ্জটা মনে রাখবে, যদি 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ হয়ে যায় ঋণাত্মক। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি। বল এবং সরণের মধ্যে যদি উৎপন্ন কোণ 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে কিন্তু কাজটা কেমন হয়ে যাবে? কাজটা কিন্তু হয়ে যাবে ঋণাত্মক বা নেগেটিভ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 2 নম্বর কোশ্চেন কী বলেছে, টার্টারিক অ্যাসিড নিম্নলিখিত ড্যাশের একটি উপাদান। দেখো টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে কিন্তু টার্টারিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তেঁতুলে কিন্তু টার্টারিক অ্যাসিড থাকে। এবার কি বলেছে যে নিম্নলিখিত কোন উপাদানটার মধ্যে, মানে কোনটার একটা উপাদান হচ্ছে টার্টারিক অ্যাসিড। আমরা অপশানগুলো একবার দেখে নেব। অপশানগুলো কী কী দিয়েছে? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। বেকিং সোডা আছে, ওয়াশিং সোডা আছে, ভিনিগার আছে, আর বেকিং পাউডার আছে। দেখো এখানে যে ভিনিগার আছে, এই ভিনিগারের মধ্যে কিন্তু অ্যাসেটিক অ্যাসিড থাকে। ঠিক আছে, ভিনিগারের মধ্যে কিন্তু অ্যাসেটিক অ্যাসিড থাকে, তাই এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, এইবার দেখো যে ওয়াশিং সোডা আছে। ঠিক আছে, ওয়াশিং সোডার মধ্যে কি থাকে? ওয়াশিং সোডার ফর্মুলা কি? ওয়াশিং সোডার ফর্মুলা কিন্তু Na2CO3 10H2O। ঠিক আছে, Na2CO3 10H2O। তাই এর ভিতরে কিন্তু তোমরা কোথাও টার্টারিক অ্যাসিড দেখতে পাবে না। ঠিক আছে, দেখো যে বেকিং সোডা আছে, সেই বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? সেই বেকিং সোডার রাসায়নিক সংকেত কিন্তু Na2HCO3। ঠিক আছে, এইবার দেখো তাহলে এই যে 3টে অপশান আমরা দেখলাম, বেকিং সোডা আছে, ওয়াশিং সোডা আছে বা ভিনিগার আছে, এই 3টের মধ্যে কোনোটার মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম না যে টার্টারিক অ্যাসিড থাকে। তো টার্টারিক অ্যাসিড কিসে থাকে? টার্টারিক অ্যাসিড কিন্তু বেকিং পাউডারের মধ্যে থাকে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বেকিং পাউডারের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 3 নম্বর কোশ্চেন কী বলেছে যে গ্যাস্ট্রিক, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে গ্ল্যান্ড। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হয়ে যাবে। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl আমাদের শরীরে খরিত হয়? দেখো আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড সবার প্রথমে কোথায় থাকে? আমাদের যে পাকস্থলী থাকে। ঠিক আছে, আমাদের যে পাকস্থলী আছে বা আমাদের যে স্টামাক আছে, সেই স্টামাকের মধ্যে কিন্তু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস থাকে। এটা কিন্তু আমাদের হজমে সহায়তা করে। ঠিক আছে, আমাদের হজমে কিন্তু সহায়তা করে, এমনকি এটা কিন্তু ব্যাকটেরিয়াদেরকে, মনে করো খাবারের সঙ্গে যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকে যায়, সেগুলোকে মারতেও কিন্তু সাহায্য করে। প্রতিদিন কিন্তু আমাদের বডিতে বা আমাদের পাকস্থলীতে কত লিটার করে? এখানে অপশানগুলো কি বলেছে? 1 লিটার, 2 লিটার, 1.5 লিটার এবং 3 লিটার। মনে রাখবে প্রতিদিন কিন্তু আমাদের পাকস্থলীতে মোটামুটিভাবে 1.5 লিটারের কাছাকাছি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, তাপমাত্রা বাড়লে শব্দের গতিবেগের ওপর কেমন প্রভাব হয়? এখানে অপশানগুলো কী কী দিয়েছে? গতিবেগ বাড়বে নাকি গতিবেগ কমবে নাকি গতিবেগ একই থাকবে নাকি সবকটাই সঠিক? দেখো তাপমাত্রার সঙ্গে কিন্তু শব্দের যে গতিবেগ আছে, তার কিন্তু কেমন সম্পর্ক? তার কিন্তু সরল সম্পর্ক। অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ে, সেক্ষেত্রে কিন্তু শব্দের যে গতিবেগ আছে সেটাও কিন্তু বাড়বে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাড়বে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি 75 মিটার লম্বা একটা, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা পুল হবে, একটা সুইমিং পুল। ধরো একটা সুইমিং পুলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ফিরে আসতে 1 মিনিট সময় নেয়, তাহলে ওই ব্যক্তির গড় দ্রুতি কত? দেখো এখানে এই যে গড় আছে না, এটা তোমরা ফিজিক্সের মতো করে অঙ্কটা করতে পারো, বা তোমরা কিন্তু
কিন্তু এটাকে ম্যাথামেটিক ইকুয়েশনের মাধ্যমেও করতে পারো। দেখো সবার প্রথমে আমি যদি একটা পুল আঁকি, মনে করো এটা একটা পুল আছে, ঠিক আছে, এর ভেতরে মনে করো কোনো একটা লোক এখান থেকে কি করছে না, ইনি কিন্তু এখান থেকে সাঁতার কেটে প্রথমে এই বরাবর আসছে, তারপরে কিন্তু আবার ফিরে যাচ্ছে। আর পুলটা কত মিটার লম্বা বলেছে? পুলটা কিন্তু বলেছে 75 মিটার লম্বা। তাই এই পুরো পথটা সে যদি যায় আবার ফিরে আসে, তাহলে সে কিন্তু 75 প্লাস 75 অর্থাৎ 150 মিটার কিন্তু তোমার পথ অতিক্রম করছে। এইবার কি বলেছে কত মিনিট সময় করে না, তিনি কিন্তু 1 মিনিটে করে, ঠিক আছে। আর 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে কিন্তু 60 সেকেন্ড। তাই দ্রুতি বের করার জন্য তোমাদের প্রথম শর্ত কি, তোমাদের কিন্তু এককটাকে সেকেন্ডে, সময়ের যে একক থাকবে সেটাকে কিন্তু সেকেন্ডে আনতে হবে। তাই 1 মিনিট সমান সমান কিন্তু তোমাদের 60 সেকেন্ড করে নিতে হবে। তো আমরা কি দেখলাম, আমাদের মোট দূরত্ব কত পেলাম? মোট দূরত্ব কিন্তু পেলাম 150 মিটার, ঠিক আছে। 150কে কত দিয়ে ভাগ করতে হবে? দ্রুতি মানে কিন্তু বের করতে, দ্রুতি মনে করো এখানে আমাদের এটা বলা যেতে পারে ভেলোসিটি, ঠিক আছে। এটাকে আমরা দ্রুতি মানে স্পিড, এটা মনে রাখবে, দ্রুতি মানে কিন্তু স্পিড। বাংলাতে কিন্তু দ্রুতিকে স্পিড বলে। স্পিড আর ভেলোসিটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে। স্পিড বা এখানে আমরা বলতে পারি দ্রুতি। আমরা যেভাবে স্পিড বের করে থাকি অর্থাৎ ডিস্টেন্স আপন টাইম করে থাকি নর্মালি ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে, এখানেও কিন্তু সেটাই করতে হবে। তো ডিস্টেন্স আমরা কত পেয়েছিলাম? ডিস্টেন্স কিন্তু পেয়েছিলাম আমরা 150 মিটার। আর আমাদের যে সময় কত পেয়েছিলাম? সময় কিন্তু পেয়েছিলাম 1 মিনিট। আর 1 মিনিট মানে কত হয়ে থাকে? 60 সেকেন্ড। তাই আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা কিন্তু পেয়ে যাবো, যদি মনে করো 15 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাবো 2.5, ঠিক আছে। তো 2.5 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাই আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্পিড বা দ্রুতি কত? স্পিড বা যে দ্রুতি আছে সেটা কত বেরিয়েছে? সেটা কিন্তু বেরিয়েছে 2.5 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 6 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের পাওয়ার কত? দেখো খুব পপুলার একটা অঙ্ক, আর এই অঙ্কটা থেকে কিন্তু পরীক্ষায় তোমরা একটা না একটা এই ধরনের অঙ্ক পাবে। দেখো সবার প্রথমে লেন্সের যে পাওয়ার আছে সেই পাওয়ার বের করার ফর্মুলা কি? 1 বাই ফোকাল লেন্থ। আর সবসময় মনে রাখবে ফোকাল লেন্থকে কিন্তু তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। সবসময় মনে রাখতে হবে কি, যে ফোকাল লেন্থ আছে, যে এফএল আছে, সেটাকে কিন্তু তোমাকে সবসময় মিটারে আনতে হবে, ঠিক আছে। তাই এখানে যদি সেন্টিমিটার বা অন্য কোনো একক থাকে তোমাকে কিন্তু সেটাকে মিটারে নিয়ে আসতে হবে। তাই সবার প্রথমে আমরা এই কাজটা করি। দেখো কত বলেছে কিন্তু 50 সেন্টিমিটার। তাই 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করতে চাই তাহলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, তাহলে আমরা কত পাবো না, আমরা কিন্তু পাবো 0.5, ঠিক আছে। আমরা কত পাবো? আমরা কিন্তু পেয়ে যাবো কত? আমরা কিন্তু পেয়ে যাবো 0.5 মিটার, ঠিক আছে। 0.5 মিটার কিন্তু আমরা পেয়ে যাবো। এইবার দেখো যদি আমাদের যে ফর্মুলাতে যদি আমরা এটা পুট অন করি তাহলে 1 বাই ফোকাল লেন্থ করতে হবে। তাহলে এখানে কত আছে না, এখানে 1 আছে, আর এখানে কত আছে? এখানে কিন্তু 0.5 আছে। এবার এই 0.5টার থেকে কী হবে না, এটা কিন্তু ওপরে উঠে যাবে, আর আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো? 2, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2। এইবার দেখো লেন্সের যে ক্ষমতা, ঠিক আছে, লেন্সের যে ক্ষমতা বা পাওয়ার সেটা কিন্তু কোন এককে মাপা হয়? সেটা কিন্তু ডায়াপ্টার এককে মাপা হয়। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 2 ডায়াপ্টার বা 2 ডায়াপ্টার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে আরেকবার বলছি কি করতে হবে না, সবার প্রথমে কিন্তু যদি ফোকাল লেন্থ যদি তোমাদের সেন্টিমিটারে থাকে সেটাকে কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে। মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? মিটারে কনভার্ট করতে গেলে কিন্তু আমাদের এটাকে যদি সেন্টিমিটারে আছে তাই আমাদেরকে মিটারে কনভার্ট করতে গেলে কিন্তু 100 দিয়ে ভাগ করে নিতে হবে। কাটাকুটি করলে আমরা কত পাবো না, আমরা কিন্তু পাবো 0.5 মিটার। এবার এটাকে ফর্মুলাতে বসাতে হবে। ফর্মুলা কত আছে না 1/f। এটাকে যদি আমরা করি তাহলে 1/0.5, এটা কিন্তু ওপরে উঠে গিয়ে 10 হয়ে যাবে। কাটাকুটি করলে কত পাবো? 2। আর লেন্সের যে ক্ষমতার একক সেটা কিন্তু ডায়াপ্টারে মাপা হয়, তাই 2D বা 2 ডায়াপ্টার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। 7 নম্বর কোশ্চেন কি বলেছে? ধাতুকে তারে পরিণত করার ক্ষমতাকে কি বলে? মনে করো কোনো একটা ধাতু আছে, ঠিক আছে, মনে করো এটা কিন্তু একটা তামার তার আছে, মনে করো এটা একটা তামার টুকরো আছে, ঠিক আছে। এই তামার টুকরোকে আমরা কিন্তু ওয়্যার বা তারে পরিণত করতে পারি, ঠিক আছে। তো কোনো একটা ধাতুকে, মনে রাখবে, কোনো একটা ধাতুকে যদি আমরা তারে পরিণত করতে পারি, ধাতুর মধ্যে এই স্পেশাল ক্যারেক্টারিস্টিকটা থাকে, এটাকে কিন্তু বলা হয় থাকে নমনীয়তা, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নমনীয়তা। অনেক সময় কিন্তু তোমাদেরকে নমনীয়তা না দিয়ে কি দেবে? ডাকটিলিটি দেবে, ঠিক আছে। ডাকটিলিটি মনে রাখবে, ডাকটিলিটি মানেও কিন্তু নমনীয়তা হয়ে থাকে, ঠিক আছে। ডাকটিলিটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যদি আমাদের ইংলিশে কোশ্চেনটা দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন আমরা দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে? ভরবেগের এসআই ইউনিট কি? দেখো ভরবেগ এটা কিন্তু আমরা ক্যালকুলেট করবো। দেখো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, যদি তোমরা পরীক্ষায় আনকমন পাও সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে। দেখো ভরবেগ মানে কি? ভরবেগ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে পি মানে ভরবেগ হয়ে থাকে এম ইন্টু ভি, অর্থাৎ মাস
অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি হয়ে থাকে কিন্তু ভরবেগের সূত্র, ঠিক আছে। তো মাসের জন্য আমরা কী নেব, মাস মনে করো আমরা নিলাম কিলোগ্রামে, ঠিক আছে, কিলোগ্রাম ইন্টু, আর ভেলোসিটি কত হয়ে থাকে, ভেলোসিটি মানে হয়ে থাকে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আমরা যে ইউনিটটা পাবো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরীক্ষার হলে যখনই এই অপশানটা দেখবে তোমরা কিন্তু এই অপশানটাতে টিক করবে। তো আলটিমেটলি আমরা কী পেলাম, যে ভরবেগের একক কী হয়ে থাকে, ভরবেগের একক কিন্তু কেজি, ভরবেগের একক, একটুখানি ওয়েট করো, হ্যাঁ, ভরবেগের একক কিন্তু হয়ে থাকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, জিঙ্ক সালফেটের কেলাসিত দ্রবণে কত অণু জল বর্তমান। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এখন রিসেন্ট খুব আসছে। দেখো সবার প্রথমে কিন্তু দেখো এই যে জিঙ্ক সালফেট যে যৌগটা আছে এটার কিন্তু সংকেত না জানতে পারলে তুমি এই কোশ্চেনটা করতে পারবে না। দেখো এই যে জিঙ্ক সালফেট আছে, এই জিঙ্ক সালফেটের সংকেত কিন্তু হয়ে থাকে ZnSO4 কমা দিয়ে 10H2O। এইবার দেখো কি বলেছে কোশ্চেনটা, যে কেলাসিত দ্রবণে কত অণু জল বর্তমান। তাহলে তোমরা সবার প্রথমে এই যে ফর্মুলাটা আমি লিখেছি এটার দিকে খেয়াল করো, দেখো এখানে কত অণু জল আছে, তো তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু 10 অণু H2O আছে, ঠিক আছে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে 10 অণু জল আছে, ঠিক আছে। কত অণু জল আছে না, 10 অণু কিন্তু জল আছে। এইবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এখানে একটু এখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল হয়েছে, এটা জিঙ্ক সালফেট বলেছে। দেখো জিঙ্ক সালফেটের ফর্মুলাটা একটু ভুল লিখেছিলাম আমি। দেখো ZnSO4 এটা কিন্তু 7H2O হয়ে যাবে, ঠিক আছে। জিঙ্ক সালফেটের মধ্যে 7 অণু জল থাকে, তাই অপশান এ যেটা আছে অর্থাৎ 7 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার তোমাদের জন্য কিন্তু একটা বাড়ির কাজ থাকবে, যে CO2SO4 এখানে হচ্ছে 5H2O, এই যে যৌগটা আমি লিখলাম এটাতে কত অণু জল আছে, ঠিক আছে, এটাতে কত অণু জল আছে, ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন আমি দেখে নেবো আজকের পরবর্তী কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন কী বলেছে, যে মেন্ডেলিনের প্রযোজন কাকে বলা হয়ে থাকে। অপশান কী কী দিয়েছে দেখো, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, জিন আছে, বংশগতি আছে, জেনাস আছে আর ডিএনএ আছে। সবার প্রথম ডিএনএ হচ্ছে আমাদের সকলে জানি আমাদের বংশগতির যে একক সেই জিনটা কিন্তু ডিএনএ থেকে আমরা পাই। ডিএনএ সম্পূর্ণ কথা কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিন, ঠিক আছে। মেন্ডেলিনের যে প্রজননের একক সেটা কিন্তু জিন। নেক্সট কোশ্চেন আমরা দেখব, আমাদের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি বস্তুর ওপরে প্রযুক্ত বল কত হলে তার গতিবেগ 5 সেকেন্ডে 5 মিটার থেকে 20 মিটার পার সেকেন্ড হবে। দেখো খুব ভালো একটা অঙ্ক, দেখো একটা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের কি চেয়েছে, আমাদের কিন্তু চেয়েছে ত্বরণ। এখানে দেখো কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, এখানে কিন্তু একটি বস্তুর ওপর প্রযুক্ত বল কত চেয়েছে, ঠিক আছে। প্রযুক্ত বল কত হলে তার ভরবেগ 5 সেকেন্ডে 5 মিটার পার স্কোয়ার থেকে 20 মিটার পার সেকেন্ড হবে। এটা প্রযুক্ত বল হবে না, এটা প্রযুক্ত ত্বরণ হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা ত্বরণ হয়ে যাবে। তো আমাদের কাছে কিন্তু কী চেয়েছে না, আমাদের কিন্তু ত্বরণ চেয়েছে। এইবার দেখো তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে, যে V=U প্লাস AT, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা ত্বরণ বের করতে পারি। কী বের করতে পারি না, আমরা কিন্তু এখান থেকে ত্বরণ বের করতে পারি। দেখো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে কোনটাকে কী বলে। দেখো এখানে যে ভি আছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে অন্তিম গতিবেগ, ঠিক আছে, এটাকে কিন্তু বলে অন্তিম গতিবেগ, অর্থাৎ বল প্রয়োগ করার পরে একদম লাস্টে গিয়ে যে গতিবেগটা আসে। আচ্ছা ইউ মানে কি, ইউ মানে কিন্তু প্রাথমিক গতিবেগ, অর্থাৎ প্রথম অবস্থায় যে গতিবেগটা থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ইউ। এইবার এই যে টি আছে, টি মানে কিন্তু হয়ে থাকে সময়, কি হয়ে থাকে, টি মানে কিন্তু হয়ে থাকে সময়। এইবার যদি আমরা ভ্যালুকে পুট করি তাহলে আমরা দেখতে পাবো কি কি আছে এখানে। সবার প্রথমে ফর্মুলাটা আমি আরেকবার লিখি, যে V=U প্লাস এটি কিন্তু আমাদের ফর্মুলা। তো ভি কত পেয়েছিলাম, ভি কিন্তু আমরা পেয়েছিলাম 20 মিটার পার সেকেন্ড। ইউ কত পেয়েছিলাম না, ইউ কিন্তু পেয়েছিলাম 5 মিটার পার সেকেন্ড। এ আমরা জানি না, এ আমাদের বের করতে হবে। টাইম কত পেয়েছিলাম, টাইম কিন্তু পেয়েছিলাম 5 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সবার প্রথমে দেখতে পাবো, দেখো এই 5টা যখন এখানে আসবে 20 থেকে 5টা বিয়োগ হয়ে গিয়ে কত হবে, 15 হবে। আর এখানে কত থাকবে, এখানে কিন্তু 5A হয়ে যাবে। এইবার যদি আমরা পরের স্টেপ করি তাহলে পরের স্টেপ এখানে দেখতে পাবো যে 5A = কত হচ্ছে না 15 হচ্ছে। এবার এই 5টা এপাশে চলে এসে ভাগ হয়ে যাবে, তো 3 হয়ে যাচ্ছে। তো 3A = কত হয়ে যাবে না, A = ত্বরণ কিন্তু হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে A = 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের মান কিন্তু এটা হয়ে যাবে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরবর্তী কোশ্চেন কী বলেছে, একটি পেন্সিল দিয়ে খাতায় লেখা হলে এক্ষেত্রে কোন বল কাজ করে। দেখো এটা কিন্তু একটা কমন সেন্সের কোশ্চেন। কী কী অপশান দিয়েছে, ঘর্ষণ বল, স্ট্যাটিক বল, মাধ্যাকর্ষণ বল এবং নান অফ দি অ্যাভাব। দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘর্ষণ বল। যখন মনে করো তুমি কোনো একটা পেন দিয়ে খাতায় লিখছো, কোনো একটা পেন দিয়ে মনে করো তুমি খাতায় লিখছো, সেক্ষেত্রে কিন্তু তুমি পেনটাকে খাতার ওপরে ঘর্ষণ করছো, ঠিক আছে, ঘষছো, সেই কারণের জন্যই কিন্তু পেনটা দিয়ে কালি পড়ছে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঘর্ষণ বল। মনে করো ব্ল্যাকবোর্ডে, আমরা সকলে ব্ল্যাকবোর্ড চিনি, দেখো ব্ল্যাকবোর্ডে যখন চক দিয়ে লেখা হয় তখনও কিন্তু ঘর্ষণ বলই কাজ হয়। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঘর্ষণ বল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটি বৈদ্যুতিক বাল্বে 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে একটি বৈদ্যুতিক বাল্বকে 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত করা হলো এবং এর ভেতর দিয়ে যদি 0.50 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয়, সেক্ষেত্রে বাল্বের ক্ষমতা কত হয়ে থাকে। দেখো আমরা কিন্তু ক্ষমতা বা পাওয়ারের একটা ডাইরেক্ট ফর্মুলা জানি। ক্ষমতা বা পাওয়ারের ডাইরেক্ট ফর্মুলাটা কী হয়ে থাকে, তো দেখো একটু ঠান্ডা লেগেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো পাওয়ার সমান সমান কী হয়ে থাকে, পাওয়ার সমান সমান কিন্তু হয়ে থাকে ভি ইন্টু এ, অর্থাৎ যে ভোল্ট আমাদেরকে দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ যে ভোল্ট যেটা হবে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কিন্তু আমাদের পাওয়ারের ফর্মুলা হয়ে থাকে। তো আমরা যদি এখানে ফর্মুলাতে ফেলি, দেখো এখানে কি আছে, এখানে কিন্তু বলেছে বৈদ্যুতিক বাল্বের যে ভোল্ট আছে সেটা কত, সেটা কিন্তু বলেছে 220 ভোল্ট। তো আমরা যদি এখানে 220 লিখি আর তারপরে কারেন্ট কত পাস হচ্ছে না 0.50 পাস হচ্ছে। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখবো এই জিরো দিয়ে এই জিরো আর এই জিরো দিয়ে কিন্তু এই জিরো শেষ হয়ে যাবে। তাই কত পড়ে থাকবে, 22 গুণ 5 অর্থাৎ 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 5 দুগুণে 10-এর 1 11, ঠিক আছে। আর পাওয়ারের ইউনিট কী হয়ে থাকে, পাওয়ারের ইউনিট কিন্তু হয়ে থাকে ওয়াট। তাই 110 ওয়াট কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখবো আজকের 14 নম্বর কোশ্চেন কী বলেছে, যে বিক্রিয়ায় একটি পদার্থের এক বা একাধিক অণু যুক্ত হয় তাকে কী বলা হয় থাকে। দেখো এই যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম। মনে করো তোমাদের কেমন একটা অপশান দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে যে CU প্লাস CU তারপরে মনে করো প্লাস 2O, ঠিক আছে, সমান সমান কত হয়ে থাকবে, এই ইকুয়েশনটা যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে থাকবে 2CuO। দেখো এখানে কিন্তু দুটো প্রোডাক্ট আছে, এই দুটো প্রোডাক্ট থেকে কিন্তু একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে, সংযোজন বা ইংলিশে কিন্তু বলা হয়ে থাকে কম্বিনেশন প্রসেস, ঠিক আছে, কম্বিনেশন প্রসেস বলা হয়ে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়া কিন্তু দুটো যে আলাদা আলাদা মৌল থাকে বা যৌগ থাকে তাদের অণুগুলো যুক্ত হয়ে কিন্তু একটা নতুন একটা যৌগের সৃষ্টি করে, তাকে কিন্তু বলা হয়ে থাকে সংযোজন প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 15 নম্বর কোশ্চেন কী বলেছে, ড্যাশ একটি উদ্ভিদ হরমোন নয়। দেখো এর মধ্যে থেকে কোনটা একটা উদ্ভিদ হরমোন নয়, আমরা অপশানগুলো দেখেই করতে পারবো। দেখো অক্সিন কিন্তু একটা উদ্ভিদ হরমোন, জিববারিলেরও কিন্তু একটা উদ্ভিদ হরমোন, এই যে অ্যাবসিসিক অ্যাসিড আছে এটাও কিন্তু একটা উদ্ভিদ হরমোন। ওপরের যে দুটো হরমোন আছে এটা কিন্তু গাছের বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ গাছের বৃদ্ধিতে কিন্তু এই দুটো হরমোন সহায়তা করে। আর এই যে অ্যাবসিসিক অ্যাসিড আছে এটা কিন্তু গাছের বৃদ্ধি হ্রাস করে, তাই এটাও কিন্তু একটা হরমোন। এর ভেতরে যে টেস্টোস্টেরন আছে, ঠিক আছে, এটা কিন্তু মানুষের থাকে, অর্থাৎ পুরুষের থাকে, ঠিক আছে, মানুষের মধ্যে থাকে প্লাস এটা কিন্তু পুরুষের মধ্যে থাকে, এটা একটা পুরুষ হরমোন। তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেস্টোস্টেরন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 16 নম্বর কোশ্চেন কী বলেছে, অ্যাটমিক রেডিয়াসকে কোন এককে মাপা হয়ে থাকে। দেখো অ্যাটমিক রেডিয়াস মানে কি, এই যে অ্যাটমিক রেডিয়াস কথাটা দিয়েছে এর মানে কিন্তু পারমাণবিক, ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ এটাকে কিন্তু বলা হয়ে থাকে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস কিন্তু এটাকেই বলা হয়ে থাকে। এইবার দেখো এই যে অ্যাটমিক রেডিয়াস আছে এই অ্যাটমিক রেডিয়াস কিসে মাপা হয়ে থাকে, এখানে অপশানগুলো কি দিয়েছে, ব্যারোমিটার। দেখো আমরা কিন্তু এখানে এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। দেখো ব্যারোমিটার কিন্তু হবে না, তার কারণ কি, ব্যারোমিটার দিয়ে কিন্তু বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে, ফার্মিও হবে না। ভোল্ট মিটার দিয়ে কি হয়, ভোল্ট মিটার দিয়ে তো বিভব পার্থক্য মাপা হয়, তা এটাও কিন্তু হবে না। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ন্যানোমিটার, ঠিক আছে, ন্যানোমিটার দিয়ে কিন্তু অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ কিন্তু ন্যানোমিটার যন্ত্রের সাহায্যেই মাপা হয়। এইবার দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে যে 1 ন্যানোমিটার সমান সমান কত হয়ে থাকে, 1 ন্যানোমিটার মানে কিন্তু হয়ে থাকে 10⁻⁹ মিটার, ঠিক আছে, 10⁻⁹ মিটার, এটা কিন্তু 1 ন্যানোমিটার সমান সমান হয়ে থাকে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ন্যানোমিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখবো আজকে 17 নম্বর কোশ্চেন কী বলেছে, ডিম্বাণুকে জরায়ু থেকে গর্ভে নিয়ে যায় কে। দেখো
বলেছে যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণু সবার প্রথম কোথায় আসে, ডিম্বাণু কিন্তু সর্বপ্রথম জরায়ুতে আসে, তারপর সেই জরায়ু থেকে গর্ভে কে নিয়ে যায়। তো আমাদের এখানে অপশানগুলো কি দিয়েছে, অপশানগুলো কিন্তু দিয়েছে ডিম্বাণু, শুক্রাণু, শুক্রনালী আর ডিম্বনালী। দেখো সবার প্রথম ডিম্বাণু থাকে কোথায়, এটা কিন্তু থাকে মাতৃকোষে, আর মাতৃকোষে কিন্তু এই যে শুক্রনালী আছে বা যে শুক্রাণু আছে সেটা কিন্তু থাকে না, কি থাকে, থাকে কিন্তু ডিম্বাণু আর ডিম্বনালী। তাই ডিম্বাণু তোমাদের কোশ্চেন, তাহলে এটাকে তোমাদের অ্যান্সার হতে পারে না, তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিম্বনালী। ঠিক আছে, ডিম্বনালী দিয়েই কিন্তু যে ডিম্বাণুটা আছে সেটা কিন্তু গর্ভে প্রবেশ করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 18 নম্বর কোশ্চেন কি বলেছে, সৌর প্যানেলে কোন পদার্থ ব্যবহৃত হয়ে থাকে। দেখো সৌর প্যানেল মানে কি, সৌর প্যানেল মানে কিন্তু সোলার প্যানেল। দেখো এখানে যদি আমি ড্রয়িং করি তো দেখতে পাবো, দেখো সোলার প্যানেলে কিন্তু এরকম দেখতে হয়ে থাকে, আর এখানে দেখবে এই যে বক্সগুলো আছে ছোট ছোট, এগুলো কিন্তু কালো কালো রঙের হয়ে থাকে। ঠিক আছে, এটা আসলে কি, এটা কিন্তু আসলে সিলিকন। সৌর প্যানেলে কিন্তু সিলিকন ধাতু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে। দেখো একটা অঙ্ক দিয়েছে, কোনো বস্তুর ওজন যদি 200 নিউটন হয়ে থাকে তবে তার ভর কত। ঠিক আছে, তো কোনো বস্তুর ওজন যদি 200 নিউটন হয়ে থাকে সেক্ষেত্রে তার ভর কত হয়ে থাকে। দেখো আমাদের ফর্মুলাটা কি জানি, আমরা ফর্মুলাটা জানি কিন্তু যে ডাব্লিউ ইকুয়ালস টু, অর্থাৎ ওজন ইকুয়ালস টু কিন্তু এম ইন্টু এ হয়ে থাকে। ঠিক আছে, এখানে এম মানে কিন্তু মাস হয়ে থাকে। ঠিক আছে, আর এখানে কিন্তু তোমার এ মানে কিন্তু হয়ে থাকে যে জি এর মান যেটা। ঠিক আছে, অর্থাৎ অ্যাক্সেলারেশন কিন্তু এখানে এ মানে এখানে কিন্তু জি এর যে মান আছে সেটা হবে। তাই আমাদের কি চেয়েছে, আমাদের কিন্তু মাস চেয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে ফর্মুলাটা আছে এটাকে কিন্তু অর্গানাইজ করতে হবে। তাই আমরা এমকে কি করব, তো আমরা কিন্তু এম যেহেতু আমাদের দরকার তাই এমকে আমরা এই পাশে রেখে দেবো, আর এই যে ডাব্লুর নিচে কিন্তু আমাদেরকে এটা নিয়ে আসতে হবে। তাই এই যদি ফর্মুলাটাকে যদি আমি আবার লিখি তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা কী হচ্ছে না, এম ইকুয়ালস টু কিন্তু ডাব্লু বাই এ হয়ে যাচ্ছে। তাই ওজন কত আছে, ওজন কিন্তু বলেছে 200 নিউটন। ঠিক আছে, তাই 200, আর যে জি এর মান কত আছে সেটা আছে 10। তাই এটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে আলটিমেটলি কত পাবো, আলটিমেটলি কিন্তু পাবো 20 কেজি। ঠিক আছে, তো 20 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে সবার প্রথম ভিডিও চাইলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, আর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি মনে করো যে তোমরা আগের ভিডিওগুলো দেখবে, দেখো আজকে তো 15 নম্বর ক্লাস চলছে, এর আগে কিন্তু আরও 14টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যদি দেখতে চাও আমি ভিডিও ডেসক্রিপশানে তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।